আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষার একদম শেষ সময় আমরা চলে এসেছি। এই শেষ সময়ে এসেও অনেকে আমাদের কাছে প্রশ্ন করেছো যে ভাইয়া ফিজিক্স, কেমিস্ট্রি এই সাবজেক্টগুলোর যে ম্যাথগুলো আসে পরীক্ষায়, মেডিকেল ভর্তি পরীক্ষায় সেগুলোর হ্যান্ড ক্যালকুলেশনে আমাদের সমস্যা হয়। স্বাভাবিক, হ্যান্ড ক্যালকুলেশনে আমরা অভ্যস্ত না। এইচএসসি লাইফে আমরা ক্যালকুলেটর ইউজ করেছি, কিন্তু এখন আমাদেরকে হাতে হাতে এই ম্যাথগুলো করতে হবে, যে কারণে একটু প্রবলেম মনে হতে পারে অনেকের কাছেই। তো যাই হোক, তোমাদের শাহানশা ভাইয়া ইতিমধ্যে তোমাদের কেমিস্ট্রি প্রথম পত্রের যত টাইপের ম্যাথ এসেছে মেডিকেল ভর্তি পরীক্ষায় সেগুলোর উপর হ্যান্ড ক্যালকুলেশনের ক্লাস নিয়ে নিয়েছেন। আমিও তোমাদেরকে এখন কেমিস্ট্রির সেকেন্ড পেপারের উপর সেম ক্লাসটা নিব হ্যান্ড ক্যালকুলেশনের। এখানে একটা জিনিস খুব ভালো মতো খেয়াল করো, হ্যান্ড ক্যালকুলেশন ব্যাপারটা কিন্তু আমরা যেটা মনে করি যে একদম হাতে কলমে শিখিয়ে দিব যে কিভাবে গুণ ভাগ করতে হবে, সেরকম না। গুণ ভাগের বেসিক নলেজ আমাদের অনেক আগে থেকেই আছে। আমরা এখন শুধু দেখব কিভাবে আমরা একটা ম্যাথকে অ্যাপ্রোচ করলে খুব তাড়াতাড়ি বা খুব কম সময়ে শেষ করতে পারবো। আর হ্যান্ড ক্যালকুলেশনের ক্লাসে যাওয়ার আগে আমরা একটা কথা বলি যে অবশ্যই অনুশীলনীগুলা দেখতে হবে। আমাদের বইয়ের মধ্যে উদাহরণের কিছু ম্যাথ আছে, আমাদের অনুশীলনীতে কিছু ম্যাথ আছে এমসিকিউতে, যেগুলা থেকে প্রশ্ন হুবহু তুলে দেয় এবং অপশনগুলোও হুবহু তুলে দেয়। এই ম্যাথগুলা আমি যখন বই থেকে দেখতেছিলাম মেডিকেল ভর্তি পরীক্ষায় আসা, কিছু ম্যাথ আছে যেগুলো হাতে করা আসলে পসিবল না, এক্সাক্ট ভ্যালুটা বের করা পসিবল না হাতে করা। তো সেগুলোর জন্য আমাদের কি করতে হবে, অবশ্যই অনুশীলনী দেখতে হবে এবং মূল বই দেখতে হবে। দেখা বলতে একদম মুখস্থ করে ফেলতে হবে সেরকম না, তুমি শেষ সময় একবার রিভিশন দিয়ে যাবা যেন অ্যাটলিস্ট এই ম্যাথটা দেখলে বা এই প্রশ্নটা দেখলে পরীক্ষায় তোমার কাছে কমন মনে হয়। অনুশীলনের ক্ষেত্রে আমি একটা কথা বলি, আমি যেটা করতাম, অনুশীলনীর প্রথমে উত্তরগুলো বই দাগিয়ে ফেলতাম, তারপর শুধু প্রশ্ন উত্তর এভাবে পড়ে যেতাম শেষ সময়ের জন্য। এটা করলে সুবিধা কি হয়, তোমার পরীক্ষার সময় যদি প্রশ্নটা অপশনটা সেম দেখো, মনে হয় এটাতে অনুশীলনীতে দেখেছি, অ্যান্সার সম্ভবত এইটা। এটা একটা এক্সট্রা বেনিফিট। তো যাই হোক, আমরা এখন আমাদের ক্লাসে চলে যাই। আমরা সেকেন্ড পেপারে পরিবেশ রসায়ন, পরিমাণগত রসায়ন এবং তড়িৎ রসায়ন এই 3 চ্যাপ্টারের কিছু হ্যান্ড ক্যালকুলেশনের ম্যাথ আমরা দেখব। গুণগত এবং এটা তো ফার্স্ট পেপার। আমাদের কিন্তু অর্গানিক কেমিস্ট্রি আর অর্থনৈতিক রসায়ন থেকে ম্যাথ আসে না বা ম্যাথ নাই ওই চ্যাপ্টারগুলাই, তাই আমরা অধ্যায় 1, 3 এবং 4 দেখব। সবার আগে দেখো এই প্রশ্নগুলো আমি বিগত বছর মেডিকেল ভর্তি পরীক্ষায় আসা প্রশ্নগুলো রেখেছি স্লাইডে, আর এগুলোর অপশন রাখিনি। অপশন ছাড়া আমরা অ্যান্সার করব, কিভাবে অ্যাপ্রোচ করব, ক্যালকুলেশনটা কিভাবে ফাস্ট করব, শুধু আমরা সেটুকু ক্লাসের মধ্যে শিখবো। আচ্ছা, প্রথমে আমরা তাহলে প্রশ্নটা একটু পড়ি। প্রশ্নে কি বলা হয়েছে? প্রথমে আমাদেরকে তাপমাত্রার কথা উল্লেখ করে দিয়েছে, 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, চাপ দেওয়া হয়েছে 80 কিলো প্যাসকেল, এবং বলা হয়েছে এই তাপমাত্রা এই চাপে একটা গ্যাসের আয়তন হচ্ছে এত, অর্থাৎ আমাদের কাছে ভি দেওয়া আছে 0.25 কিউবিক মিটার। তারপর বলা হয়েছে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উক্ত গ্যাসের আয়তন যদি চেঞ্জ হয়, একটু বেড়ে যাচ্ছে, তখন গ্যাসটির চাপ কত হবে। এখন ম্যাথগুলো সলভ করার জন্য আমাদেরকে অ্যাপ্রোচ করা লাগবে, আমরা কোন সূত্রের মধ্যে ম্যাথটাকে ফেলাবো। সবার প্রথম দেখো, প্রথম তাপমাত্রা ছিল 20, পরবর্তী তাপমাত্রাও 20, অর্থাৎ এখানে তাপমাত্রা স্থির আছে। আর তাপমাত্রা স্থির থাকলে আমাদের কোন সূত্র অ্যাপ্লাই হবে? তাপমাত্রা স্থির থাকলে, এগুলো তোমরা তো পরীক্ষার সময় এত ভেবে চিন্তা করবা না, আমি তোমাদেরকে একটু বোঝানোর জন্য প্রথম ম্যাথটা একটু লিখে লিখে দেখাচ্ছি যে যদি তাপমাত্রা স্থির থাকে, যদি আমাদের তাপমাত্রা কনস্ট্যান্ট থাকে, তখন আমরা কার সূত্র অ্যাপ্লাই করি? তখন আমরা বয়েলের সূত্র অ্যাপ্লাই করি। এবং বয়েলের সূত্রের গাণিতিক রূপ কোনটা? বয়েলের সূত্রের গাণিতিক রূপ হচ্ছে পিভি ইকুয়ালস টু কে। এখন পি হচ্ছে চাপ, ভি হচ্ছে আয়তন, কে হচ্ছে একটা ধ্রুবক। অর্থাৎ বয়েলের সূত্র অনুযায়ী আমরা জানি যদি তাপমাত্রা স্থির থাকে তাহলে আমাদের চাপ এবং আয়তন পরস্পরের কি ব্যস্তানুপাতিক, তাই না? অর্থাৎ এখান থেকে সূত্রটা এইভাবে ডিরাইভড হয় না, P1 V1 ইকুয়ালস টু P2 V2। এখন এখানে আমরা দেখবো আমাদের কি কি ভ্যালু দেওয়া আছে ম্যাথের মধ্যে। খেয়াল করো আমাদের প্রশ্নের মধ্যে কি কি ডেটা দেওয়া আছে। প্রথমে হচ্ছে 80 কিলো প্যাসকেল, এটাকে আমরা P1 বলতে পারি, তাহলে P1 এর ভ্যালু দেওয়া হচ্ছে আমাদের 80। তারপর হচ্ছে, আচ্ছা আমি ভালোভাবে লিখি, P1 এর ভ্যালু দেওয়া হচ্ছে আমাদেরকে 80 কিলো প্যাসকেল। V1 প্রথমে তার আয়তন কত ছিল? 0.25 কিউবিক মিটার, তাহলে 0.25 এটা হচ্ছে V1। আমাদের দেখি প্রশ্নে আর কি ডেটা দেওয়া আছে। পরিবর্তিত যে আয়তন 0.50 কিউবিক মিটার, এটা হচ্ছে V2, অর্থাৎ V2টাও দেওয়া আছে কিন্তু P2টা দেওয়া নাই, P2 ইন্টু 0.50। আচ্ছা, আমাদের এখানে বের করতে বলেছে কি চাপ কত হবে, অর্থাৎ আমাদেরকে বের করতে বলা হয়েছে P2টা কত।
P2 সমান কত। তাহলে আমরা যদি এখান থেকে ম্যাথটা একটু এখানে নিয়ে আসি, দেখো আমরা কি লিখতে পারি P2 হচ্ছে আমাদের 80 ইন্টু 0.25, নিচে হচ্ছে 0.50। এখন দেখো হ্যান্ড ক্যালকুলেশন ব্যাপারটা মূলত কি, এই যে গুণ ভাগ এগুলোই আমাদের হ্যান্ড ক্যালকুলেশন সমস্যা, যদিও এটা খুবই ইজি ম্যাথ। উপরে 25 নিচে 50, তাহলে নিচে হচ্ছে আমাদের 2, আর এই 2 দিয়ে যদি আমি 80-কে কাটি, যেটাকে আমরা সোজা বাংলায় কাটা বলি, যদিও কাটা বলে কোনো ওয়ার্ড নাই, যদি আমরা 2 দিয়ে 80-কে কাটি তাহলে আমরা অ্যান্সার পাচ্ছি 40। ইউনিট কি ছিল? কিলো প্যাসকেল। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 40 কিলো প্যাসকেল। এটাই হচ্ছে আমাদের এই P2। ঠিক আছে, তাহলে ম্যাথগুলা অ্যাপ্রোচ করা খুব ইজি না। প্রথমে আমরা শুধুমাত্র বের করব যে কোন ওয়েতে আমরা আগাবো, এই ওয়েটা বের করতে পারলেই আমাদের ব্যাপারটা ইজি হয়ে যাবে। তাহলে প্রথম ম্যাথ গেল। এবার চলো আমরা চলে যাই আমাদের পরবর্তী ম্যাথে। আচ্ছা, এই ম্যাথে কি বলা হয়েছে চলো একটু দেখি। এর আগে একটু বলে নেই, তোমাদের কিন্তু এই প্রথম অধ্যায় থেকে ম্যাথ আসে কোন কোন টপিক থেকে: বয়েলের সূত্র, চার্লসের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র, গ্রাহামের গ্যাস ভেপন সূত্র, এগুলাই। চলো আমরা ম্যাথটা একবার পড়ে ফেলি। কি বলা হয়েছে? একই তাপমাত্রা ও চাপে, ঠিক আছে, কোনো পাত্রের একই ছিদ্রপথে। আচ্ছা, ছিদ্রপথ যেহেতু পেয়েছি তার মানে এখানে হচ্ছে আমাদের অবশ্যই গ্রাহামের সূত্রই আসবে। ছিদ্রপথে একটি অজ্ঞাত গ্যাস এবং ক্লোরিনের পৃথকভাবে নিঃসরণের হার হচ্ছে 6:5। ওকে, তাহলে যে দেখো ছিদ্রপথ পেয়ে গিয়েছি এবং নিঃসরণ পেয়ে গিয়েছি। ছিদ্রপথ পেয়ে গেলাম এবং নিঃসরণ পেয়ে গেলাম, তার মানে এখানে আমাদেরকে গ্রাহামের গ্যাস ভেপন সূত্র অ্যাপ্লাই করতে হবে। তাও ম্যাথটা একবার পড়ি। নিঃসরণের হার যথাক্রমে 6:5। আমরা যদি ধরি অজ্ঞাত গ্যাসের নিঃসরণের হার হচ্ছে R1, ক্লোরিনের নিঃসরণের হার হচ্ছে R2, এবং ক্লোরিনের ঘনত্ব দেওয়া আছে 36। তাহলে ক্লোরিনের ঘনত্বকে যদি আমরা D2 দিয়ে প্রকাশ করি, অজ্ঞাত গ্যাসের ঘনত্ব D1 ইকুয়ালস টু কত, এটাই আমাদের বের করতে বলেছে। এই ম্যাথে আমাদের এটাই বের করতে বলেছে। তাহলে চলো আমরা এটার জন্য কি করব, অলরেডি বলেছে আমরা গ্রাহামের গ্যাস ভেপন সূত্র অ্যাপ্লাই করব। গ্রাহামের গ্যাস ভেপন সূত্রটা কি? আমাদের R1/R2 ইকুয়ালস টু রুট ওভার অফ D2/D1 ইকুয়ালস টু রুট ওভার অফ M2/M1 ইকুয়ালস টু D2/D1। আচ্ছা, এত কিছু আমাদের প্রয়োজন নাই, আমাদের শুধু R আর D এটুকু দিয়ে কাজ হয়ে যাচ্ছে, তাই না? এটুকু দিয়ে আমাদের কাজ হয়ে যাচ্ছে। কিভাবে কাজ হচ্ছে? R1/R2 কত দেওয়া আছে? 6:5। তাহলে আমরা লিখতে পারি এখানে যে 6/5 ইকুয়ালস টু D2 কে আমাদের দেওয়া আছে, D2 দেওয়া নেই, D2 আমাদের বের করতে হবে, D2 বের করতে হবে। এবং D1 ক্লোরিনের D2 ছিল আমাদের ক্লোরিনের ঘনত্ব, D2 ছিল আমাদের ক্লোরিনের ঘনত্ব 36, এবং আমাদের বের করতে হবে D1, বের করতে হবে D1। তাহলে আমরা যদি উভয় পাশে এখন স্কোয়ার করে দিই, স্কোয়ার করলে কি হবে? স্কোয়ার করলে এটা আমাদের হয়ে যাবে 36, এটা 25। তাহলে আমরা লিখতে পারি এখানে 36/25 ইকুয়ালস টু আমাদের 36/D1। তাহলে দেখো আমরা এখন উভয় পাশে 1/36 বা 36 দ্বারা ডিভাইড করলেই আমরা কিন্তু D এর ভ্যালু পেয়ে যাচ্ছি। D ইকুয়াল টু আমাদের 25। তাহলে এটাই হচ্ছে আমাদের D1, ঘনত্ব হচ্ছে 25। এটা আমাদের অ্যান্সার। যেহেতু এখানে কোনো ইউনিট বা একক দেওয়া নাই, তাই আমরা একক নিয়ে মাথা ঘামাবো না। তাহলে চলো আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। ম্যাথগুলা কিন্তু করতে খুব কম সময় লাগে, দেখছো ম্যাথগুলা করতে খুবই কম সময় লাগে। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে 27°C তাপমাত্রায়, আচ্ছা 300 ml পরিমাণ একটি গ্যাসকে একই চাপে রেখে, আচ্ছা একই চাপ, যেহেতু চাপ সেম, চাপ যদি একই থাকে আমরা কার সূত্র অ্যাপ্লাই করি? চাপ একই থাকলে বা চাপ স্থির থাকলে আমরা চার্লসের সূত্র অ্যাপ্লাই করি। এটা তো আমরা বুঝে গিয়েছি কোন সূত্র অ্যাপ্লাই করব। আচ্ছা, এত চাপে রেখে 7°C তাপমাত্রায় নিয়ে আসা হলে ওভার আয়তন কত? এটাও মেডিকেল ভর্তি পরীক্ষায় আসা প্রশ্ন। তাহলে দেখো এটা হচ্ছে আমাদের T1 প্রাথমিক তাপমাত্রা, এটা হচ্ছে আমাদের প্রাথমিক আয়তন। আমাদের পরিবর্তিত তাপমাত্রা দেওয়া আছে T2 এবং আমাদের বের করতে হবে পরিবর্তিত আয়তন V2। এটা আমাদের এখানে বের করতে হবে। আচ্ছা, আমাদের চার্লসের সূত্র অনুযায়ী আমরা কি পাই? চার্লসের সূত্র অনুযায়ী আমরা পাই হচ্ছে V1/T1 ইকুয়ালস টু V2 ডিভাইডেড বাই T2। আমরা কিন্তু এখানে এত ব্যাখ্যা করবো না, শুধু যত তাড়াতাড়ি পারা যায়, যত তাড়াতাড়ি ম্যাথটাকে অ্যাপ্রোচ করা যায় সেটাই দেখবো। V1/T1 ইকুয়ালস টু V2/T2। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? এখানে আমরা লিখতে পারি আমাদের V1 কত দেওয়া? 300,
300। আমাদের T1 কত দেওয়া? 27 না, 27 না, কিন্তু এটা আমাদের কেলভিনে নিতে হবে। এটাকে অবশ্যই আমাদের কেলভিনে নিতে হবে। তাহলে 27 ডিগ্রি সেলসিয়াস কত কেলভিন হবে? 273 প্লাস 27 অর্থাৎ 300 কেলভিন ইকুয়ালস টু আমাদের V2/T2। V2টা আমাদের বের করতে হবে, V2 বের করতে হবে। T2 কত দেওয়া? 7 ডিগ্রি সেলসিয়াস। এটা কি কেলভিন হলে কত হবে? 80 কেলভিন হবে। 80 কেলভিন, তাই না? 80 কেলভিন হচ্ছে 80 কেলভিন। তাহলে দেখো আমাদের V2 কত আসতেছে, এখানে কেটে 1, তাহলে V2 হচ্ছে আমাদের 80। V2 হচ্ছে 80, V2 হচ্ছে 80 ml। 80 ml, এই হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা সরি, এই হচ্ছে আমাদের এটার অ্যান্সার। তাহলে ম্যাথগুলো কি খুব কঠিন? কঠিন না, তোমাকে ধরতে হবে কোন সূত্র অ্যাপ্লাই করতে হবে। এটা পারলেই তুমি ফিজিক্স বলো, কেমিস্ট্রি বলো, যত হাতে করা যায় ম্যাথ সবগুলো সলভ করতে পারবা। শুধুমাত্র আগেও বলেছে, এখনো বলছে, যে প্রশ্নগুলো আমাদের অনুশীলনী থেকে সরাসরি চলে আসে, বড় বড় হ্যান্ড ক্যালকুলেশন যেগুলো সম্ভব হয় না, বড় ম্যাথগুলা, আর হচ্ছে বইয়ের ভিতরে উদাহরণগুলো, সেগুলো ছাড়া সবগুলো আমরা এইভাবে সলভ করতে পারবো ইনশাল্লাহ। চলো পরবর্তী ম্যাথে আমরা চলে যাই। আচ্ছা, এখন আমরা এসে পড়েছি আমাদের অধ্যায় 3। এটা হচ্ছে আমাদের পরিমাণগত রসায়ন। এটা হচ্ছে আমাদের পরিমাণগত রসায়ন। এটা হচ্ছে চ্যাপ্টার 3। পরিমাণগত রসায়ন শুরু হয়ে গিয়েছে। আচ্ছা, প্রথম ম্যাথটা কি বলা হয়েছে? পরিমাণগত রসায়নে আগে বলি কি কি আসে। পরিমাণগত রসায়নে আমাদের এই যে কিছু স্টয়কিওমেট্রিক, এখান থেকে ম্যাথ আসবে, ম্যাক্সিমাম আসলে স্টয়কিওমেট্রি থেকে আসে পরিমাণগত রসায়নে। তো এটা পারলেই মোটামুটি আমাদের সব সলভ হয়ে যাবে। এছাড়াও কিছু আসে ঘনমাত্রা, শতকরা থেকে পিপিএম এর রূপান্তর, পিপিএম থেকে শতকরার রূপান্তর, জাস্ট এগুলাই। আচ্ছা, তারপর হচ্ছে মোলারিটি থেকে পিপিএম এর রূপান্তর, খুব ইজি জিনিস। আচ্ছা, ম্যাথে আমাদের কি বলা আছে দেখো, 500 ml এবং 0.5 মোল পার লিটার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ থেকে কত ml 0.1 মোল পার লিটার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ প্রস্তুত করা যায়। আচ্ছা, তাহলে আমরা ডেটাগুলো আগে দেখি কি দেওয়া আছে। এটাকে আমরা বলতে পারি V1 প্রাথমিক আয়তন দেওয়া, এটাকে আমরা বলতে পারি S1 প্রাথমিক ঘনমাত্রা দেওয়া, কত ml, তাহলে আমাদেরকে এখানে V2টা বের করতে হবে। V2টা বের করতে হবে, এটা আমরা বুঝে গিয়েছি। এবং এত মোলার মানে এত মোল পার লিটার, অর্থাৎ এটা আমাদের S2। দেখো এখন আমরা একটা সূত্র জানি, সূত্রটা হচ্ছে V1S1 = V2S2। ডেটা দেওয়া আছে, এর বাইরে তো এই অন্য কোনো সূত্র অ্যাপ্লাই করা পসিবল হচ্ছে না। তার মানে অবশ্যই সূত্র অ্যাপ্লিকেবল হবে যে V1S1 = V2S2। এখন আমাদের কি করতে হবে? শুধুমাত্র V2 বের করতে হবে। তাহলে V2 = কি হবে? V1 × S1 উপরে, তার মানে 500 × 0.5, নিচে কত? নিচে হচ্ছে আমাদের S2 হচ্ছে 0.1। ঠিক আছে, এখন দেখো ক্যালকুলেশন আবার খুবই ইজি জিনিস, এটাও তোমাদের মনে হবে খুবই ইজি। 0.1 দিয়ে 0.5 কে আমরা কাটলে 5 আসবে, 5 এবং 500 গুণ করলে কত হয়? 2500। অ্যান্সার হচ্ছে আমাদের 2500। এককটা কি? একক হচ্ছে মিলিলিটার। এই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, দেখছো ম্যাথ কিন্তু খুবই ইজি, সবাই পারবা। ম্যাথ নিয়ে টেনশন করার কোনো কারণ নেই। কোন ম্যাথ নিয়ে মানুষ টেনশন করে? যেগুলো হ্যান্ড ক্যালকুলেশন করা যায় না, যেগুলো অনুশীলনী বা বইয়ের ভিতর উদাহরণ থেকে সরাসরি আসে। চলো পরবর্তী আমাদের। আচ্ছা দেখো, তাপমাত্রাকে দেওয়া আছে, লাগবে কিনা জানি না। এত 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে অক্সিজেন এর দ্রাব্যতা S কোন এককে দেওয়া আছে? মোলার বা মোল পার লিটারে দেওয়া আছে। দ্রাব্যতা হচ্ছে 2.3 × 10⁻⁴ মোল পার লিটার। তাহলে এটা পিপিএম এককে কত হবে? এই যে একটু আগে বলেছিলাম আমাদেরকে ঘনমাত্রা মোল পার লিটার থেকে পিপিএম এ নিতে হয়, পিপিএম থেকে মোল পার লিটারে নিতে হয়, তারপর আমাদের শতকরা থেকে মোল পার লিটারে নিতে হয়, পিপিএম এ নিতে হয়। এইসব কনভার্সন গুলো আমাদের জানতে হবে চ্যাপ্টারের জন্য, এবং কনভার্সন সবগুলোরই কিন্তু ইজি সূত্র আছে। সূত্রগুলো কি সেগুলো আমরা দেখে নিব, শর্টকাট সূত্র। দেখো তাহলে দ্রাব্যতা S দেওয়া আছে, পিপিএম বের করতে হবে। এটা একটা শর্টকাট সূত্র। শর্টকাট সূত্র লিখে দিচ্ছি। শর্টকাট সূত্রকে আমরা S দিয়ে প্রকাশ করি। ঠিক আছে, দেখো S এই হচ্ছে আমাদের শর্টকাট সূত্র। আচ্ছা, এই হচ্ছে আমাদের শর্টকাট সূত্র। দেখো শর্টকাট সূত্রটা কি, যদি আমাদের পিপিএম বের করতে বলা হয় এবং ঘনমাত্রা বা দ্রাব্যতা S মোল পার লিটার এককে দেওয়া থাকে, তখন পিপিএম সমান কি হবে? তখন পিপিএম সমান হবে আমাদের পিপিএম, আচ্ছা সরি, আমি সূত্রটা উল্টা লিখি তাহলে তোমাদের জন্য বুঝতে ইজি হবে। দেখো, আমরা যদি নর্মালি ঘনমাত্রা বের করতে চাই বা দ্রাব্যতা S যদি বের করতে চাই মোল পার লিটার দেওয়া থাকলে, এটা ইকুয়ালস টু হবে আমাদের ppm/m × 10⁻³ এটা হচ্ছে শর্টকাট। এখানে
এস কি, এস তো দ্রাব্যতা দেওয়াই আছে, পিপিএম আমরা পিপিএম এ বের করব। তাহলে এই এম জিনিসটা কি, এম জিনিসটা হচ্ছে আণবিক ভর। এই এমটা কি, এমটা হচ্ছে আণবিক ভর, এমটা হচ্ছে আণবিক ভর। তাহলে অক্সিজেনের আণবিক ভর কত, অক্সিজেনের আণবিক ভর হচ্ছে আমাদের 32, যেহেতু এটা কি, এটা হচ্ছে অক্সিজেন, এই জন্য তার আণবিক ভর 32। আমাদের বের করতে হবে পিপিএম। তাহলে পিপিএম সমান আমরা কি লিখবো এখন, আমরা এখন লিখতে পারি যে অ্যান্সারটা পিপিএম এ কত আসবে, পিপিএম ইকুয়ালস টু এস ইন্টু এম ইন্টু 10⁻³ যদি এই পাশে আসে এটা হবে 10⁻³ ঠিক আছে। তাহলে দেখো এস এর ভ্যালু কত দেওয়া আছে, এস এর ভ্যালু দেওয়া আছে 2.3 ইন্টু 10⁻⁴, 2.3 ইন্টু 10⁻⁴। এম এর ভ্যালু কত 32, 32 ইন্টু 10⁻³ তাহলে দেখো এখানে 10⁻⁴ আছে, এখানে 10³ আছে, এখানে আমরা লিখতে পারি না যে 2.3 ইন্টু 32 বা 32 ইন্টু 10⁻⁴। অথবা যদি এই 10⁻⁴টাকে আমরা না লিখি তাহলে সরাসরি কি লিখতে পারি, 10⁻⁴ মানে কিন্তু যদি 10⁻⁴ দিয়ে আমরা 32কে গুণ করি 3.2 আসবে। এটা তো আশা করি বুঝেছ, আল্লাহ করে বোঝানোর কিছু নেই। তাহলে এখন 2.3 ইন্টু 3.2 এটা আমরা কি করব, এই পাশে আমরা এটাকে ইজিলি 23 গুণ 32 করে নিব, যেগুলো আমরা ছোটবেলায় করে এসেছিলাম। চলো দেখি কত ফাস্ট করা যায়। 6 4 0 9 6 কত হচ্ছে আমাদের 7 3 6। দেখছো ম্যাথগুলো করা খুবই ইজি, খুব তাড়াতাড়ি হ্যান্ড ক্যালকুলেশন করা যাবে। এখন দেখো আমাদের এখানে দশমিকের পর দুইটা ঘর ছিল, পয়েন্ট পয়েন্ট, তার মানে আমরা এখানে এই যে 2 ঘর আগে একটা দশমিক দিয়ে দিব, এই আমাদের রেজাল্ট আমরা পেয়ে গেছি ঠিক আছে। 7.36 7.36 এটা হচ্ছে আমাদের অ্যান্সার, 7.36 ppm, এত ppm। ক্লিয়ার? দেখছো 1 মিনিটের বেশি কিন্তু কোনোভাবেই লাগবে না, 1 মিনিটও লাগবে না যদি ঠিকভাবে করতে পারো, 1 মিনিটও কিন্তু প্রয়োজন নাই। ওকে চলো আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। এই চ্যাপ্টারের ম্যাথে দেখো কি বলা হয়েছে, 10% সোডিয়াম কার্বনের দ্রবণের মোলার ঘনমাত্রা কত। আচ্ছা এখানে আরেকটা শর্টকাট আসবে আমাদের, যত পার্সেন্ট দেওয়া থাকবে, যত পার্সেন্ট দেওয়া থাকবে এই পার্সেন্টেজের ভ্যালুটাকে আমরা ধরে নিব এক্স, এটাকে আমরা ধরে নিব এক্স ঠিক আছে, এটাকে আমরা ধরতেছি এক্স, এক্সটা এইভাবে লিখি দেখো তাহলে আরো বুঝতে সুবিধা হবে। এটাকে আমরা লিখলাম এক্স। আচ্ছা x% সোডিয়াম কার্বনের দ্রবণের মোলার ঘনমাত্রা কত, মোলার ঘনমাত্রাকে আমরা নরমালি কি দিয়ে প্রকাশ করি, এস দিয়ে প্রকাশ করি। তাহলে আমরা এখন এস এবং এই এক্স এর মধ্যে সম্পর্ক দেখব। আমরা একটা খুব ইজি সূত্র বা শর্টকাট দিয়ে দিব এখানে আমাদের, আবার এস এস, এস এস মানে কি, এস এস মানে হচ্ছে সোজা সূত্র। আগের স্লাইডে ভুল করতে পারো বা শর্টকাট সূত্র, আগের স্লাইডে ভুল করতে পারো, তাই এখানে শর্টকাট লিখে দিচ্ছি, শর্টকাট ঠিক আছে, এটা হচ্ছে আমাদের শর্টকাট। ওকে আচ্ছা শর্টকাট সূত্রটা মূলত কি, শর্টকাট সূত্রটা হচ্ছে আমাদের এই যে এস বা মোলার ঘনমাত্রা ইকুয়ালস টু 10 ইন্টু এক্স ডিভাইডেড বাই এম, 10x ডিভাইডেড বাই এম, 10x ডিভাইডেড বাই এম। এখানে এক্স কি, এক্স হচ্ছে যত পার্সেন্ট তত, এম কি, এম মানে হচ্ছে আমাদের আণবিক ভর, এম মানে হচ্ছে আণবিক ভর ঠিক আছে, 10x বাই এম। তাহলে এস ইকুয়াল টু আমাদের কত আসবে খেয়াল করো, 10 ইন্টু এক্স এর ভ্যালু কত আমাদের, এক্স এর ভ্যালু হচ্ছে 10, 10 ইন্টু 10 নিচে আসতেছে কত মোলার সরি আণবিক ভর, সোডিয়াম কার্বনেটের আণবিক ভর কত, সোডিয়াম হচ্ছে 2টা তাহলে 46, কার্বন হচ্ছে একটা 12, অক্সিজেন হচ্ছে একটা 16, তাহলে কত হচ্ছে এখানে 106 তাই না, 106 106। তাহলে আমরা বলতে পারি 100 ডিভাইডেড বাই 106। এখন এগুলা অনেকে একটু কনফিউজড হয়ে যাও যে এই ভাগগুলা কিভাবে করব, এটাও ভাগ করা খুব ইজি, একদম ছোটবেলার একটা কনসেপ্ট তোমাদেরকে বলি, দেখো তোমরা ধরতে পারো কিনা, তোমাদের এখনো মনে আছে কিনা। যদি লব এবং হর এই দুইটা টার্ম তো চিনো তাই না, লব এবং হর, ধরো লব হচ্ছে বড়, হর হচ্ছে ছোট, লব বড় হর ছোট, তাহলে আমাদের রেজাল্টটা কি আসে, রেজাল্টটা আসে একের চেয়ে বড় বা গ্রেটার দেন 1 তাই না, গ্রেটার দেন 1 আসে। বাট ব্যাপারটা যদি এরকম হয় আমাদের লব বড় হয় এবং হর ছোট হয়, তখন আমাদের রেজাল্টটা কি আসে, একের চেয়ে ছোট আসবে, একের চেয়ে ছোট।
0.5 আসলো, তাই না? বা হাফ হবে অ্যান্সার। তার মানে লব যদি বড় হয় রেজাল্ট হবে 1-এর চেয়ে বেশি, লব যদি ছোট হয় রেজাল্ট হবে 1-এর চেয়ে ছোট। তাহলে আমাদের এইখানে খেয়াল করো, এই যে ম্যাথ, এখানে আমাদের লব ছোট না, লব হচ্ছে ছোট, হর হচ্ছে বড়, তাহলে আমাদের রেজাল্টটা 1-এর চেয়ে কম আসবে, এটা আমরা জানি। এখন যদি আমার নিচে 100 থাকতো, উপরে 100, আমি কেটে দুই পাশে 1 লিখে দিতে পারতাম, খুব ইজিলি সলভ হয়ে যেত। এখন যেহেতু 1 লিখতে পারতেছি না, 1 হচ্ছে না, 1-এর চেয়ে একটু কমই হবে অ্যান্সার, কেননা আমাদের লব হচ্ছে ছোট, হর হচ্ছে বড়। তাহলে অ্যান্সার যদি 1-এর চেয়ে একটু কম হয়, আমরা বলতে পারি 0.9। 0.9-এর পর তুমি 3, 4, 5 তোমার মাথায় যেটা মনে হয় তুমি দিয়ে দিবে। আমি ধরো 0.94 দিলাম, 0.94 মোলার বা মোল পার লিটার দিয়ে দিলাম। তুমি এখন অপশনে খেয়াল করবা এটার কাছাকাছি কি আছে, 0.945943, যেটা কাছাকাছি থাকবে তুমি সেটা অ্যান্সার করে দিবা। এটুকুই। পরীক্ষাতে এত কঠিন অপশনে দিবে না তোমাকে, অনুশীলনী ছাড়া, যে এত কাছাকাছি না, যে 949395 এরকম এত দিবে না, ঠিক আছে? তাহলে আমরা কি বললাম, যদি আমাদের লব ছোট হয়, হর বড় হয়, অ্যান্সার অবশ্যই 1-এর চেয়ে ছোট হবে। এখানে যদি আমাদের উপর নিচে 100 থাকতো, আমরা কেটে 1 লিখতে পারতাম, বাট এখন 1 লিখতে পারতেছি না, তাও যেহেতু খুব কাছাকাছি 100 আর 106, তাই 0.94। এভাবে আমরা হিসাবটা করে ফেলবো। এক্সট্রা কোনো ট্রিক, গুণের ট্রিক, ভাগের ট্রিক, এগুলো এই ক্লাসে শিখাইতে আসি নাই, এগুলো শেখার তোমাদের সময় নেই এখন, 2 দিন পর পরীক্ষা। পরবর্তী প্রশ্ন, চলো আমরা চলে আসি। দেখো 250 ml 0.1 মোলার। আচ্ছা চলো ম্যাথটা আমরা একবার পড়ি। 250 ml 0.1 মোলার বা মোল পার লিটার সোডিয়াম কার্বনেট দ্রবণ প্রস্তুত করতে কত গ্রাম সোডিয়াম কার্বনেট প্রয়োজন? আচ্ছা তাহলে দেখো এটা আমাদের কি দেওয়া, এটা দেওয়া হচ্ছে ভি আয়তন, এটা দেওয়া হচ্ছে ঘনমাত্রা। আচ্ছা এটা প্রস্তুত করার জন্য কত গ্রাম, গ্রামটাকে আমরা ধরো ডব্লিউ দিয়ে প্রকাশ করি, ডব্লিউ কত গ্রাম প্রয়োজন। আমরা একটা সূত্র জানি না, S equals to 1000 W by mv, তাই না? এখান থেকে আমরা কি বলে ফেলতে পারি, আমাদের W equals to কি হবে তাহলে, W মানে হচ্ছে কতটুকু দ্রবীভূত থাকবে এটা প্রয়োজন। W equals to আমরা বলতে পারি যে SMV divided by 1000। তাহলে দেখো S আমরা জানি 0.1, S আমরা জানি 0.1, M কত, M মানে কি, M মানে হচ্ছে আণবিক ভর। সোডিয়াম কার্বনেটের আণবিক ভর কত, 106, মাত্রই আমরা দেখে আসলাম 106 ইন্টু আমাদের V দেওয়া হচ্ছে 250, V দেওয়া হচ্ছে 250, নিচে হচ্ছে আমাদের 1000, তাহলে নিচে আমরা শুধু 1000 এখানে দিয়ে দিলাম। এখন খেয়াল করো ম্যাথ আমরা কিভাবে তাড়াতাড়ি করতে পারবো। অনেকগুলো গুণ, অনেক একটা ভাগ করতে হবে, এখানে কোনটা আগে করব কোনটা পরে করব এটা আমরা সিদ্ধান্ত নিলেই আমরা তাড়াতাড়ি সলভ করতে পারবো। দেখো আমি যদি 100 কে 25 দিয়ে ভাগ করি 4 আসে না, তাহলে দেখো এখানে 250, এখানে 1000, তাহলে 250 দিয়ে 1000 কে কেটে আমরা 4 লিখতে পারি, তাই না? আবার 4 নিচে, উপরে হচ্ছে 106, যদি এখানে 100 হইতো আমি 4 দিয়ে কেটে কি লিখে ফেলতে পারতাম, 25, 4 25-এ 100। এখন দেখো 25 লিখতে পারতেছি না, কারণ 106 আছে এখানে, তাহলে 4 এখানে অন্তত কয়বার যাবে, 25, 25-এর পর আরো 4, অর্থাৎ আরো একবার যাবে। আমরা তাহলে 26 পয়েন্ট সামথিং, যেহেতু আবার 6 আছে এখানে, 106। যদি এমন হইতো যে 100/4 আমরা লিখতাম হচ্ছে 25, যদি এমন হইতো 104/4 আমরা লিখতাম হচ্ছে 26, কিন্তু এখানে কি আছে 106/4, তাহলে আমরা কি লিখবো, 26.5। কারণ যদি এরকম হইতো 108/4 আমরা কি লিখতে পারতাম, 27। দেখো 4 আর 8-এর মাঝখানে হচ্ছে 6, এই কারণে 26.5 লিখেছি, ঠিক আছে? এত জটিল করার কিছু নাই, নিচে 4 উপরে 106, মানে 100-র চেয়ে একটু বেশি, তাই আমরা 25-এর চেয়ে একটু বেশি লিখে দিয়েছি। এখন দেখো 26.5 ইন্টু 0.1, অ্যান্সার কত এসে পড়বে ইজিলি, অ্যান্সার হবে আমাদের 2.65 গ্রাম প্রয়োজন, ঠিক আছে? এই হচ্ছে আমাদের ম্যাথ সলভ। দেখলা খুব ইজি না? এই ম্যাথগুলা হ্যান্ড ক্যালকুলেশন করাও কিন্তু খুব ইজি, একটু অ্যাপ্রক্সিমেট ভ্যালু তোমাদেরকে ধরে নিতে হবে, মাথায় একটু ফাস্ট খাটাইতে হবে যে কেন আমরা এখানে 26.5 লিখলাম। আশা করি বুঝতে পারছো। পরবর্তী প্রশ্ন চলে আসো আমাদের, কি বলা হয়েছে, 100 ml 0. আচ্ছা সেম প্রশ্ন, অর্থাৎ টপিক সেম, ভ্যালুগুলো আলাদা, এটা তোমরাই করবা। এই প্রশ্ন যেটা তার মতো এটাও হচ্ছে আমাদের সেম, তারপরের যেটা এটাও হচ্ছে সেম, গ্রাম আমাদের ডাব্লিউ বের করতে বলা হয়েছে, এটাও হচ্ছে আমাদের সেম।
বাট এগুলো দেখো ডেন্টাল মেডিকেল আসা প্রশ্ন, এই কারণে বারবার রিপিট করলাম, বাট প্রসেস আমাদের সেম, ইজিলি করতে পারবা। আচ্ছা, আমরা পরবর্তী টাইপের প্রশ্ন একটু এসে পড়লাম। এখানে দেখো এনটিপি। আচ্ছা, প্রথমে একটা ইন্টারেস্টিং জিনিস দেওয়া হয়েছে, এনটিপি। আমরা তিনটা টার্ম জানি না, একটা হচ্ছে আমাদের এসটিপি, একটা হচ্ছে আমাদের এসএটিপি, একটা হচ্ছে আমাদের এনটিপি। আমরা এই টার্মগুলো তো জানি, তাই না? আচ্ছা, এনটিপিতে 1 লিটার গ্যাসের ভর হচ্ছে 1.43 গ্রাম। তাহলে গ্যাসটা কি? খুব ইজি প্রশ্ন, দেখে প্রথমে মাথায় হিট করবে না যে ম্যাথটা কিভাবে আমরা অ্যাপ্রোচ করব। এইটা ধরতে পারলেই তোমার ম্যাথ সলভ হয়ে গেছে, খুব ইজিলি সলভ হয়ে গেছে। এনটিপি যদি বলে, এনটিপিতে 1 মোলার গ্যাসের আয়তন কত, বা 1 মোল গ্যাসের মোলার আয়তন কত? এসটিপির ক্ষেত্রে হচ্ছে আমরা জানি 22.4। এসিটিপির ক্ষেত্রে কত আমাদের? এসিটিপির ক্ষেত্রে হচ্ছে 24. মোস্ট প্রবাবলি 7-8 সামথিং। আর এনটিপির ক্ষেত্রে কত আমাদের? 24.04। এটা হচ্ছে আমাদের এনটিপির ক্ষেত্রে। তাহলে 1 লিটার গ্যাসের ভর আমাদের বলা আছে কি? 1 লিটার গ্যাসের ভর হচ্ছে 1.43 গ্রাম। 1.43 গ্রাম আমাদের বের করতে হবে 24.04 লিটার গ্যাসের ভর কত? 24.04 লিটার গ্যাসের ভর কত হবে? 1.43 ইন্টু 24.04। এখন এটা গুণ করতে হবে, গুণ ছোটবেলার জিনিস, এটাও নতুন করে আশা করি শেখানোর কোনো প্রয়োজন হবে না, তাই না? আচ্ছা, এটা গুণ করলে আসলে আসবে মোস্ট প্রবাবলি, আমি যদি একটু অ্যাপ্রক্সিমেট হিসাব করি, দেখো এখানে হচ্ছে 24, এখানে যদি আমি 1.5 ধরি, যদি 1.5 ধরি, তাহলে 24-এর সঙ্গে দেখো এখানে যদি আমাদের 24 হইতো এবং যদি আমরা 1 দিয়ে গুণ দিতাম 24 আসতো, তাই না? যদি 24 থাকতো তাকে আমরা 2 দিয়ে যদি গুণ দিতাম আর তো 48। যদি আমরা 1.5 দিয়ে গুণ দিই কত হবে? 24 গুণ 1.5, তাহলে কত হইতো? 24 আর 48-এর মাঝামাঝি কি আছে? 36 আসতো আমাদের, 36, তাই না? তাহলে আমরা এখানে দেখো প্রায় 36 তো হবে না, যেহেতু এখানে আমাদের 1.43 আছে, একটু কম আছে, আমরা আর একটু কম লিখবো। 36 না লিখে ধরো আমরা 33 বা 34 কিছু একটা লিখলাম। এখন আমাকে বলছে এই গ্যাসটা কি? 33 এমন আণবিক ভর কার আছে? 33 তো কারণ নাই, কিন্তু 33 এর কাছাকাছি কে আছে? 32 আছে। 33 এর কাছাকাছি কে আছে? 32, যার নাম হচ্ছে অক্সিজেন। তাহলে গ্যাসটা হচ্ছে অক্সিজেন। বোঝা গেল কিভাবে আমরা ম্যাথগুলো অ্যাপ্রোচ করলাম, কিভাবে আমরা সলভ করলাম? আশা করি কোনো কনফিউশন থাকবে না। ওকে, চলো পরবর্তী ম্যাথে আমরা চলে যাই। দেখো, আচ্ছা, এটা খুব একটা ইন্টারেস্টিং এবং খুব মজার, আমার সবচেয়ে ফেভারিট টাইপের ম্যাথ হচ্ছে এইটা। একজন রোগীর রক্তে গ্লুকোজের পরিমাণ, কিচ্ছু পড়তে হবে না, রক্তে গ্লুকোজ দেখলেই যদি মিলিগ্রাম পার ডেসিলিটার থেকে মোল পার লিটারে যাইতে বলে, তখন আমরা কি করব? তখন আমরা 18 দিয়ে ভাগ করব, ঠিক আছে? তখন আমরা 18 দিয়ে ভাগ করব। পরবর্তী ম্যাথ দেখো, যদি মোল পার লিটার থেকে মিলিগ্রাম পার ডেসিলিটারে যাইতে বলে, তাহলে আমরা 18 দিয়ে গুণ করব। দ্যাটস ইট। তাহলে চলো আমরা সলভ করি। গ্রাম পার ডেসিলিটার থেকে, মিলিগ্রাম পার ডেসিলিটার থেকে যাইতে হবে মিলিমোল পার লিটার, মিলিমোল পার লিটার। তাহলে আমরা শুধু 190-কে 18 দিয়ে ভাগ করলে আমরা রেজাল্ট পেয়ে যাচ্ছি। এখন কিভাবে এই ম্যাথটা সলভ করব? যদি উপরে 180 থাকতো, নিচে যদি 10 থাকতো, আমরা কেটে কিন্তু 18 লিখে ফেলতে পারতাম, কিন্তু এখানে এটা পারতেছি না, কারণ এখানে আমাদের 180-র চেয়ে একটু বেশি আছে। তার মানে আমাদের অ্যান্সারটা কি হবে? আচ্ছা সরি, এখানে আমি একটু উত্তেজনার ঠেলায় একটু উল্টাপাল্টা দেখাইছি। দেখো, যদি আমাদের উপরে 180 থাকতো, নিচে যদি আমাদের 18 থাকতো, তাহলে আমরা এখানে কেটে 10 লিখতে পারতাম। বাট এখন আমরা এখানে 10 লিখতে পারতেছি না। কেন 10 লিখতে পারতেছি না? এখানে 180-র চেয়ে একটু বেশি আছে। 180-র চেয়ে একটু বেশি যেহেতু আছে, তাহলে আমরা 10-এর চেয়ে একটু বেশি লিখবো। 10 পয়েন্ট ধরো 5 লিখলাম, 10.5। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এত মিলিমোল পার লিটার, এত জটিল করার কিছু নাই, এরকমই ম্যাথগুলা, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন দেখো, এই যে 10 মিলিমোল পার লিটার মিলিগ্রাম পার ডেসিলিটার যাইতে হবে, 18 দিয়ে গুণ করব 10-কে, অ্যান্সার হচ্ছে 180 মিলিগ্রাম পার ডেসিলিটার। ওকে, ইজি অ্যান্সার। পরবর্তী প্রশ্ন চলে আসো। আবার বলা হয়েছে এনটিপি। এই প্রশ্নটা খুব একটু 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 ত্রুটিযুক্ত মনে হচ্ছে, কেন যেন এটা একটু ত্রুটিযুক্ত। এটা এনটিপি হওয়ার কথা না, এটা এসটিপি হবে। এটা এসটিপি হবে, এনটিপি হওয়ার কোনো কারণ নাই। এটা আমি এসটিপি বানাই দিচ্ছি, ঠিক আছে? এটা আসলে আমার সময় আসা প্রশ্ন তো, তাই আমি এত কনফিডেন্স নিয়ে বলতেছি। এটা মেডিকেল টেস্ট 24 আমার সময় এসেছিল। প্রশ্নটা হবে এটা এসটিপিতে। এসটিপিতে 2.24 লিটার গ্যাসে কতটা কার্বন ডাইঅক্সাইড মলিকিউল বা কতটা কার্বন ডাইঅক্সাইড অণু থাকবে? তাহলে দেখো,
প্রথমে বলা হচ্ছে এসটিপি। এসটিপিতে আমাদের মোলার গ্যাসের বা 1 মোল গ্যাসের আয়তন কত আমরা জানি 22.4 লিটার, তাই না? 22.4 লিটার। এখন আমরা কি জানি 22.4 লিটার গ্যাসে আমাদের কতগুলো অণু থাকে? অ্যাভোগাড্রো সংখ্যক 6.03 ইন্টু 10⁻23টা অণু থাকে। তাহলে 2.24 লিটারে কত থাকবে? 2.24 লিটারে আমাদের কতগুলো থাকবে? শুধু আমরা এখানে 10 দিয়ে ভাগ করে 22.4 কে 2.24 পাইছি, এখানে 10 দিয়ে ভাগ করে দিলেই হবে, ঠিক আছে? তাও লিখে দেখাই যদি তোমাদের কনফিউশন থাকে। কত আমাদের 2.24, নিচে হচ্ছে আমাদের 22.4। দেখো এটাকে এটা দিয়ে কাটলে আমরা 10 পাবো এবং এই 10টা এখানে গিয়ে কাটলে পাবো 22। অ্যান্সার হচ্ছে আমাদের 6.03 ইন্টু 10⁻22। ঠিক আছে, আশা করি এত কঠিন কিছু না, ইজিলি তোমরা পারবে এটা। ওকে, তারপর চলো দেখো 10% সোডিয়াম কার্বনের দ্রবণে কত মোল দ্রবীভূত পদার্থ আছে? এই প্রশ্নটা একটু ট্রিকি। প্রশ্নটা কেন ট্রিকি দেখো, 10%, যদি আমাদের পার্সেন্টের পরে কিছু বলা না থাকে তাহলে আমাদের কি ধরে নিতে হবে? যদি পার্সেন্টের পর কিছু বলা না থাকে তাহলে আমরা ধরে নিব এটা পার্সেন্ট W/V। W/V মানে কি? W মানে হচ্ছে আমাদের ভর এবং V হচ্ছে আয়তন, অর্থাৎ প্রতি 100 ml এ এত গ্রাম ব্যবহার করা হয়েছে, আমরা এটা ধরে নিব। ঠিক আছে, W হচ্ছে ভর, যেটাকে আমরা গ্রামে প্রকাশ করি, আর এটা হচ্ছে আমাদের আয়তন, যেটাকে আমরা মিলিলিটারে প্রকাশ করি। আচ্ছা, 10% সোডিয়াম কার্বনেট। এখন 10% সোডিয়াম কার্বনেট মানে কি? 10% সোডিয়াম কার্বনেট, এটা মানে হচ্ছে আমাদের 10 গ্রাম সোডিয়াম কার্বনেট ইন পার 100 ml সলিউশন। ঠিক আছে, তাহলে এখানে আমাদের এই যে W, এটা বলাই আছে 10 গ্রাম। ঠিক আছে, 10 গ্রাম আমাদের বের করতে হবে কত মোল দ্রবীভূত পদার্থ আছে। N আমাদের এখান থেকে বের করতে হবে, N বের করতে হবে। ঠিক আছে, তাহলে N আমরা কিভাবে বের করতে পারি দেখো, আমরা যদিও ঐকিক নিয়মে খুব ইজিলি করা যায়, বা নর্মালি স্টয়কিওমেট্রির যে সূত্র আছে, N ইকুয়াল টু আমাদের W/M। N হচ্ছে মোল সংখ্যা, W হচ্ছে ভর, আর M হচ্ছে আণবিক ভর। W কত আমাদের 10 গ্রাম, আর আণবিক ভর সোডিয়াম কার্বনেটের কত আমরা বের করেছিলাম 106। সোডিয়াম কার্বনেটের আণবিক ভর 106। তাহলে দেখো 10/106, আমাদের আবার উপরে লব ছোট, মানে অ্যান্সারটা 0-র চেয়ে কমই আসবে, এটা অন্তত শিওর থাকো। এখন দেখো উপরে 10, নিচে যদি 100 থাকতো আমরা কি করতাম? চিন্তা করো, উপরে যদি আমি একটু অন্য কালে দিয়ে দেখাই, দেখো উপরে 10, নিচে যদি হয় 100, তাহলে আমরা কি করতাম? এটাকে আমরা কেটে লিখে ফেলতে পারতাম না ইজিলি, যে এটার অ্যান্সারটা হচ্ছে আমাদের 10। লিখে ফেলতে পারতাম না যে অ্যান্সারটা হচ্ছে 10, কিন্তু মানে 1/10, অ্যান্সার হচ্ছে 1/10, কিন্তু এটা আমরা পারতেছি না। 1/10 এখন আমরা করতে পারতেছি না, তাহলে আমরা কি করব? 10/106 যেহেতু, তার মানে আমাদের নিচে 10-এর চেয়ে বড় কিছু আসবে, 10 পয়েন্ট, ধরো আমরা 10.06 বা 10 পয়েন্ট সামথিং ধরলাম, কেটে 10.6, 10.06 ধরতে পারি, 10 পয়েন্ট সামথিং, তাহলে 1/10 পয়েন্ট সামথিং। এখন 1/10 হইলে আমাদের রেজাল্টটা কত হইতো? যদি এটা 1/10 আসতো, রেজাল্ট হইতো 0.1। এখন যদি 1/10 এর চেয়ে বড় কিছু আসে, যদি গ্রেটার দেন 10 কিছু আসে, 10 পয়েন্ট সামথিং, নিচে ভ্যালু বাড়তেছে, হরে ভ্যালু বাড়তেছে, অ্যান্সার আরো ছোট হবে। তার মানে অ্যান্সার আমাদের আরো ছোট হবে, 0.1 থেকে আরো ছোট হবে, 0.09 বলতে পারি আমরা, 0.09। মানে ব্যাপারটা আশা করি বুঝতে পারছো, কঠিন কিছু না। তাহলে এখানে আমাদের অ্যান্সারটা প্রায় 0.09 মোল আমরা বলতে পারি। ওকে, ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই। আচ্ছা দেখো, এটা আরেকটা টাইপের প্রশ্ন। 20 কিউবিক সেন্টিমিটার বা 20 মিলিলিটার একই কথা, এত ml 0.25 মোল পার লিটার সালফিউরিক অ্যাসিড দ্রবণকে ডেসিমোলার দ্রবণে রূপান্তরিত করতে কি পরিমাণ পানি যোগ করতে হবে? আচ্ছা, তাহলে চলো আমরা আগে ডেটাগুলো দেখি, ডেটাগুলো দেখবো, তারপর এই ডেটা থেকে কোন সূত্র পসিবল সেটা বের করব। প্রথমে দেওয়া আছে আমাদের V1 আয়তন, পরবর্তীতে দেওয়া হচ্ছে S1 ঘনমাত্রা,
ডেসিমোলার দ্রবণ মানে S2 দেওয়া, S2 কত, ডেসিমোলার মানে 0.1 মোল পার লিটার। দ্রবণে রূপান্তরিত করতে কি পরিমাণ পানি যোগ করতে হবে, কি পরিমাণ পানি যোগ করতে হবে, যোগ করার ব্যাপারটা আমরা পরে দেখতেছি। এই যে V1S1 S2 এই দিয়ে কোনো সূত্র মনে পড়ে? একটা সূত্র ছিল না আমাদের, যে V1S1 = V2S2, এই সূত্রটা আমাদের কিন্তু ছিল। তাহলে আমরা এখান দিয়ে কি করতে পারি, V2টা বের করে ফেলতে পারি। তাহলে আমরা যদি এখান থেকে V2টা বের করে ফেলি, V2 বের করলে আমাদের কি আসবে, চলো দেখি। V2 বের করলে আমাদের কি আসে, উপরে হচ্ছে V1S1 অর্থাৎ V1 20 × S1 0.25, নিচে হচ্ছে আমাদের S2 কত, 0.1, ঠিক আছে। ব্যাপারটা খুব ইজি হয়ে গেল। এখন দেখো এই যে ক্যালকুলেশন, এইখানে এসেও কিন্তু অনেকে প্যাচ লাগাই ফেলে, অনেকে এইখানে এসেও প্যাচ লাগাই ফেলে। এখন তাহলে এটা আমরা কিভাবে সলভ করবো, দেখো এই 0.1 অনেকভাবেই করা যায়, বাট আমি যেইভাবে আমার সুবিধা মনে হয় সেইভাবে দেখাচ্ছি আর কি। 0.1 মানে আমরা কি বলতে পারি, 0.1 যে কথা 10−1 একই কথা না, 10−1 একই কথা, 10−1 যে কথা 0.1 একই কথা। 10−1 যদি উপরে যায় তাহলে উপরে 10 দিয়ে গুণ হবে, উপরে 10 দিয়ে গুণ হবে, নিচে এটাকে আমরা বাদ দিয়ে যেতে পারি। তাহলে এখানে যদি 10 দিয়ে গুণ হয় এটা আমাদের হয়ে যাচ্ছে 2.5, তাহলে অ্যান্সার হচ্ছে 20 × 2.5 কত আসবে, কত আসবে? যদি আমরা 20কে 25 দিয়ে গুণ করতাম কত আসতো, 500 আসতো, তাই না? কিন্তু 20কে যদি আমরা 2.5 দিয়ে গুণ করি তাহলে আমাদের আসবে 50, মানে 20কে 2 দিয়ে গুণ করলে 40, আরো অর্ধেক দিয়ে গুণ করলে আরো 10 বাড়বে, অর্থাৎ 50 হচ্ছে। এখন 50 হচ্ছে আমাদের পরিবর্তিত আয়তন, এটা V2, কিন্তু আমাদের প্রশ্ন কি করছে, কত পরিমাণ পানি যোগ করতে হবে। আগে পানি ছিল 20 ml, এখন আমাদের লাগবে হচ্ছে 50 ml, তাহলে যোগ করতে হবে কত, সুতরাং যোগ করতে হবে 50 - 20 = নতুন করে আমাদের 30 ml বা 30 কিউবিক সেন্টিমিটার পানি এখানে যোগ করতে হবে, এখানে আমাদের যোগ করতে হবে। এই হচ্ছে অ্যান্সার। ওকে, ইজি ম্যাথ, খুবই ইজি। পরবর্তী প্রশ্নে চলে যাই আমরা। আচ্ছা, এখন হচ্ছে এটা আমাদের চ্যাপ্টার 4, এটা হচ্ছে আমাদের চ্যাপ্টার 4 এর ম্যাথ, এটা হচ্ছে আমাদের চ্যাপ্টার 4 এর ম্যাথ, চ্যাপ্টার 4। চলো আমরা দেখি চ্যাপ্টার 4 কিভাবে সলভ করতে পারি। এই চ্যাপ্টারে সবচেয়ে ইজি ম্যাথ আসে, অনেকে অনেক ধরনের ম্যাথ দেখাবে, বাট যেগুলো মেডিকেলে আসছে আমি তোমাদেরকে সেই টাইপের ম্যাথ দেখাবো, মেডিকেলে আসে নেই এমন কোনো ম্যাথ দেখাবো না, ঠিক আছে, চিন্তা করো না। দেখো, কপার সালফেট দ্রবণে 1 ফ্যারাডে বিদ্যুৎ চার্জ প্রবাহিত করলে কত মোল কপার জমা হবে, এই প্রশ্নগুলো সবচেয়ে বেশি আসে এই চ্যাপ্টার থেকে। এই প্রশ্নগুলো সলভ করা খুব ইজি। দেখো, কপার সালফেট দ্রবণে আমরা যদি বিদ্যুৎ চালনা করি কতটুকু কপার জমা করব, কপার জমা করতে হবে। এই যে কপারের যোজনী কত, কপারের যোজনী আমরা জানি 2, কপারের যোজনী হচ্ছে 2, তাই না, কপার 2+ আয়ন হইলে, তার মানে আমাদের 1 মোল কপার জমা করতে 2 ফ্যারাডে বিদ্যুৎ লাগবে, 2 ফ্যারাডে বিদ্যুৎ লাগবে, ঠিক আছে। কেন বললাম, কপারের যোজনী হচ্ছে 2, তার মানে 1 মোল কপারকে জমা করতে লাগবে আমাদের 2 ফ্যারাডে বিদ্যুৎ। এখন দেখো আমরা তাহলে বলতে পারি সুতরাং 2 ফ্যারাডে বিদ্যুৎ দিয়ে কপার জমা করা যায় 1 মোল কপার। তাহলে আমরা 1 ফ্যারাডে বিদ্যুৎ দিয়ে কতটুকু কপার জমা করতে পারবো, 1/2 মানে হচ্ছে হাফ মোল, 0.5 মোল কপার আমরা জমা করতে পারবো। দ্যাটস ইট, খুব ইজি। পরবর্তী প্রশ্ন চলে আসো। দেখো, আচ্ছা এটাও সেম টাইপের প্রশ্ন। দেখো, 52 গ্রাম ক্রোমিয়াম ক্যাথোডে সঞ্চিত হতে কত ফ্যারাডে তড়িৎ প্রয়োজন। এই যে মজার জিনিস, দেখো ক্রোমিয়ামের যোজনী কত হয়, ক্রোমিয়াম হয় 3+, তা আমরা জানি ক্রোমিয়াম হয় 3+, ক্রোমিয়াম 3+, অর্থাৎ 1 মোল ক্রোমিয়ামকে, অর্থাৎ আমাদের 1 মোল ক্রোমিয়ামকে আমাদের জমা করতে বা ক্যাথোডে জমা করতে বিদ্যুৎ প্রয়োজন 3 ফ্যারাডে, তাই না। 1 মোল ক্রোমিয়াম মানে কি, 1 মোল ক্রোমিয়াম মানে হচ্ছে 52 গ্রাম ক্রোমিয়াম, কারণ ক্রোমিয়ামের পারমাণবিক ভর কত, 52। তার মানে আমরা বলতে পারি যে 52 গ্রাম ক্রোমিয়ামকে জমা করতে বিদ্যুৎ লাগে হচ্ছে 3 ফ্যারাডে। আমাদের এখন বলছে 52 গ্রাম ক্রোমিয়াম সঞ্চিত করতে কত ফ্যারাডে লাগবে হচ্ছে 3 ফ্যারাডে। দ্যাটস দ্য অ্যান্সার, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন চলে আসো। দেখো, 63.5 গ্রাম কপার সঞ্চিত হতে কত কুলম্ব বিদ্যুৎ প্রয়োজন। তাহলে আমরা দেখো আবার বলে ফেলতে পারি যে আমাদের কপারের যোজনী হচ্ছে 2, তার মানে আমাদের 1 মোল কপার
1 মোল কপার সঞ্চয়ের জন্য কত ফ্যারাডে বিদ্যুৎ প্রয়োজন? 2 ফ্যারাডে বিদ্যুৎ প্রয়োজন। তাহলে এই যে 1 মোল কপার এর জন্য 2 ফ্যারাডে বিদ্যুৎ প্রয়োজন। 1 মোল কপার মানে কি? 63.5 গ্রাম কপার, কারণ 63.5 হচ্ছে কপারের পারমাণবিক ভর। তাহলে আমরা বলতে পারি সুতরাং 63.5 গ্রাম কপার জমা করতে আমাদের প্রয়োজন হয় 2 ফ্যারাডে বিদ্যুৎ। আচ্ছা, আমাদের কি চেয়েছে? কত কুলম্ব। এটা কিন্তু ফ্যারাডে না, ভুল করা যাবে না। এখন আমরা কি জানি? আমরা জানি যে 1 ফ্যারাডে ইকুয়ালস টু 96,500 কুলম্ব। তাহলে আমাদের 63.5 গ্রাম কপার জমা করতে বিদ্যুৎ লাগবে 2 ফ্যারাডে। তাহলে আমাদের 2 ফ্যারাডে সমান কত? 2 ফ্যারাডে সমান, এটাকে যদি আমরা 2 দিয়ে গুণ করি 96,5 আসবে আমাদের 193, 0 0, অর্থাৎ 1,93,000 কুলম্ব। ঠিক আছে, বুঝতে পেরেছো? এটা তো কঠিন না। যদি 96 কে 2 দিয়ে গুণ করি আমাদের কত হয়? 192 হয়। 96.5 আর 2 বার যোগ হয়েছে 193। ঠিক আছে, তো এই ছিল আমাদের এখানে ম্যাথ। পরবর্তী প্রশ্ন দেখো, 1 মোল ক্রোমিয়াম ক্যাথোডে সঞ্চিত হতে কত ফ্যারাডে বিদ্যুৎ প্রয়োজন? আমরা আগেই বলেছি ক্রোমিয়ামের যোজনী 3, তার মানে 1 মোল ক্রোমিয়ামকে ক্যাথোডে সঞ্চয় করতে বিদ্যুৎ প্রয়োজন হবে 3 ফ্যারাডে। দ্যাটস দ্য আনসার। ঠিক আছে, এই ছিল তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষায় আসা হাতে কলমে করার মতো কেমিস্ট্রি দ্বিতীয় পত্র থেকে কিছু ম্যাথ। এছাড়া যেগুলো আসে হাতে কলমে করা পসিবল হয় না, সেগুলো অনুশীলনী থেকে আসে অথবা বইয়ের ভেতরে এক্সাম্পল থেকে আসে। প্রতি বছর 1-2টা থাকে, এটা নিয়ে এক্সাম এত টেনশন করার কিছু নাই। নাও থাকতে পারে তোমাদের যদি ভাগ্য ভালো থাকে। আর যদি কেউ অনুশীলনী ভালোভাবে করে থাকো তার তো কোনো চিন্তাই নেই। যাই হোক, সবার জন্য শুভকামনা। ভিডিওটা খুব শীঘ্রই তোমরা পেয়ে যাবা। ভাইয়ার জন্য দোয়া করো। ভাইয়ার পরীক্ষা চলতেছে, প্রথম পেশাগত পরীক্ষা। পরীক্ষার মাঝখানে এসে তোমাদের জন্য এই ছোট ক্লাসটা রেকর্ড করলাম, যেন তোমাদের প্রিপারেশনে কোনো কমতি না থাকে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।